নমস্কার, শুনছেন সাহিত্যিক বুদ্ধদেব গুহর চারুমতি। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর গল্প শেষে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আজ উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। পূর্ণমাউসার ভারী জ্বরের খবর পেয়ে অর্জুন গেছিল কুকুরামাঠটিতে তার দেখাশোনা করতে। যে নিজে বদ্যি, সেই যখন অসুস্থ হয়ে পড়ে তখন তাকে দেখে বড় করুণা হয়। মেশো প্রায় বেহুশ হয়ে পড়েছিল, শুধু গুমর যায়নি। আসলে সেটা গুমর নয়, অভিমান। নিজের একমাত্র মেয়ে জামাইয়ের ওপর তীব্র অভিমান। মাউসার বাড়ির পাশের বাড়িতেই সুমিত্রা মাউসী থাকে। সেও একা। তার ছেলে ভবানীশঙ্কর কটকে তার বউকে নিয়ে থাকে। বছরে একবার আসে রজর সময়, গেন্ডুলি পিঠে খেয়ে যায়। মায়ের নামে মাসে মাসে একটা 150 টাকার মানি অর্ডার করে দিয়েই ছেলে খালাস। মনে হয় অর্থর খামতির চেয়েও বেশি করে যা বুকে বাজে তা ভালোবাসার খামতি। অর্জুন যখন সন্ধ্যার মুখে গিয়ে পৌঁছল মাউসার কুকুরামাঠটির বাসায়, তখন দেখল সুমিত্রা মাউসী বসে আছে পায়ের কাছে। প্রদীপ জ্বলছে পূর্ণিমাউসার মাথার কাছে। ছোট জানলা দিয়ে আসা চৈতি হাওয়ায় দপদপ করছে প্রদীপ শিখা। বাসার পিছনেই গভীর জঙ্গল। সেখানে নেই এমন জানোয়ার নেই। হাতিও আছে। দলের হাতি আছে বলেই বোধহয় গুন্ডা গণেশটা আসে না এদিকে। জঙ্গল থেকে চৈতি বনের মিশ্র গন্ধ আসছে এলোমেলো উথাল পাথাল হাওয়াতে ভেসে। সুমিত্রা মাউসী বিড়বিড় করে অর্জুনকে স্বগতোক্তির মতো করে বলল, সংসারের সবাই একা, আমি পূর্ণদাদা সবাই একা আসা একা যাওয়া। মাঝেই শুধু আমরা নিজেরাই গণ্ডগোল পাকাই, খেলনা গড়ি নিজেদের ইচ্ছাতে। তারপরে জীবনের একটা সময় এসে দেখি খেলাটা মেলা হয়ে যায়। তার ওপর সব মেলারই মতো সে মেলাও একদিন ভেঙে যায়। তখন সব শুনশান। তাছাড়া অভিমান যে দাদা কার ওপরে করে তা দাদাই জানে। অভিমান করা উচিত মানুষের আপনজনেরই উপরে। যে জনার আপন নেই তার উপরে অভিমান করা তো মূর্খামি। অর্জুন বলল, মাউসী, তোমার অসুখ করলে তুমি তোমার ছেলের ওপরে অভিমান করো না? না, করি না, আর করি না। আমারই যে ছেলে আছে একটা, তাই ভুলে যাওয়ার চেষ্টা করি। ছেলেও ভুলে গেছে আমাকে। রাখতো মনে যদি আমার টাকা পয়সা থাকতো অনেক। যে মা বাপের টাকা নেই, সম্পত্তি নেই, তাদের এখনকার ছেলেমেয়েরা মনে রাখে না। অমন কথা ঠিক নয় মাউসী। সবাই কি আর একরকম হয়? অন্যরকমও থাকে, আছে বই কি। হয়তো থাকে বা আছে, তবে দেখি না তো বড় একটা। আমার অসুখ হলে পূর্ণদাদা জড়িবুটি দেয়। পূর্ণদাদার অসুখ হলে আমি দেখি। এবারের জ্বরটা ছাড়ল না 5 দিনেও, তাই তোকে খবর পাঠালাম। কুকুরামাটির করাতির ছেলে পদুকে দিয়ে। সে যাচ্ছিল ছকমানে নিতে। হ্যাঁ, ভাগ্যিস তার সঙ্গে আমার দেখা হয়েছিল মাউসী। আমি তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম ঝিল্লিকা বিলের দিকে যাব বলে। সেখানে কি? সেই বিলের পাশে শিয়ারমারিতে আমার বন্ধু থাকে, ভিখারি পণ্ডা। তার সঙ্গে 3টে দিন কাটিয়ে আসবো বলে বেরিয়েছিলাম। শনিবার রবিবারের সঙ্গে একদিন ছুটি ছিল। খবর তো পেলাম বাসে ওঠার ঠিক আগে, আর সঙ্গে সঙ্গেই ফিরে গিয়ে সাইকেলটা বাড়ি থেকে নিয়ে বেরিয়ে পড়লাম। বাসে উঠে পড়লে তো পদু আমাকে ধরতেই পারত না। ভালোই করেছো এসে পড়ে। আমি তো তোমার মাউসার কেউই নয়। তুমি তো পূর্ণদাদার ছেলেরই মতো আত্মীয়। সংসারে যে যার কাছে থাকে, যে যার জন্য ভাবে বা করে, সেই তো তার আত্মীয়। ওষুধপত্র কি পড়েছে? দাদাই যা বলেছে আমি তা দিয়েছি। দাদা বলেছে কাল থেকে জ্বর ছেড়ে যাবে। তাছাড়া নারায়ণ তো আছেই, সেই তো অন্ধের যষ্টি। মাউসার কথা শুনেই কি থাকবো আমরা? নারায়ণদা কি বলে? অন্য কোনো বদ্যি ধরে আনি ছকমানেনি বা অন্য কোথাও থেকে? তুমি কি বলো? তার কি জো আছে অর্জুন? তাহলে তো আমিই আনাতাম। 5 দিন কি অপেক্ষা করতাম? অসুবিধাটা কোথায় মাউসী? তুই তো চাকরি করিস, এই অসুবিধের কথা তুই বুঝবি না। পুণ্যবদ্যি বেঁচে থাকতে তার চেয়েও ভালো বদ্যি কেউ যে এ পৃথিবীতে আছে, এমন কথা সে মানতে রাজি নয়। তোর মেশো, মানে আমার স্বামী অধর মিস্ত্রি, ও তেমনই মনে করত। তার মতন ভালো ছুতোর মিস্ত্রি পৃথিবীতে আর কেউ যে থাকতে পারে
সে কথা সে আদৌ মানতে রাজি ছিল না। কাঠ, সে যে কাঠই হোক না কেন, মেয়গনি কি রশ্মি কি মিটুকনিয়া কি তেঁতরা কি হলুদু, এমনকি কাঁঠাল কাঠেও তার জাদুকর হাতে যা ভেলকি দেখাতে পারত তেমন আর কেউই দেখাতে পারত না বলেই সে বিশ্বাস করত। যারা ভালো পেশাদার তাদের পেশার গর্ব থাকবেই, ওই গর্ব না থাকলে সে মানুষ ভালো পেশাদার হতেই পারে না। কে জানে বাবা, আমি এত সব বুঝি না। কাল যদি জ্বর ছেড়ে যায় তবে আমি চলে যাব, পরশু বরং আরও কিছু ফলমূল ওষুধপত্র নিয়ে ফিরে আসতে পারি। ফলমূল আনতে পারিস, কিন্তু অন্যের দেওয়া ওষুধ পুণ্যবুদ্ধির শেষ নিঃশ্বাস ফেলার আগে খাবে না। তারপর মাউসি বলল, তোর মাউসার জন্য সাবুর খিচুড়ি বানিয়েছি, শুধু হলুদ আর নুন দিয়ে, পাতলা করে মসুর ডালের, একটু বেশি করেই বানিয়েছি। আমার আর তোরও হয়ে যাবে, নারায়ণের জন্য তো করেইছি। তারপর মাউসি বলল, তুই আজ তোর পুণ্য মেশোর ঘরেই শুস। এ কদিন কি মেশো একাই শুয়েছিল নাকি? ঠিক একা নয়, নারায়ণ শুয়েছে। ও তো বদ্যি হয়ে উঠেছে আস্তে আস্তে। তুমি কেন শুলে না মাউসি? ছি, আমি কি রাতে থাকতে পারি? আমি তো মেয়ে। তাতে কি, তুমি তো মানুষও বটে। সে সকাল থেকে রাত 9টা অবধি থাকতে পারো, আর সারা রাত থাকতেই আপত্তি? সুমিত্রা মাউসি হেসে বলল, আরে পাগলা, আমি যে মেয়ে, বললামই তো। ভারী মিষ্টি দেখালো মাউসিকে। 2টি গজদন্ত আছে মাউসির। বয়স 60 হলে কি হয়, গায়ের চামড়া এখনো টান টান, বুক এখনো শুয়ে পড়েনি, কোমর ছাপানো চুল, এখনো বেশ সুন্দরী। মাউসি স্বগতোক্তি করল, সমাজ নেই? অর্জুন বলল, যে সমাজ অসুস্থ একা এবং বয়স্ক মানুষকে দেখে না, সেই সমাজকেও ভয় করতে হবে? তোমরা তো স্বামী স্ত্রীর মতোই থাকতে পারো মাউসি, তাতে মাউসা এবং তোমার দুজনেরই উপকার হয়। তাছাড়া এতে তোমার চলে যাওয়া স্বামী কি স্ত্রী কেউ অসুখী হবে না। যাহ, তা কি হয়? যার যৌবন তাকে ছেড়ে গেছে সে বিয়ে করে কি দিতে পারবে স্বামীকে? কোনো পুরুষই এমন মেয়েকে বিয়ে করবে না। আমি তো আর মা হতে পারবো না। কেন মাউসি, শরীরই কি সব? শরীর ছাড়া মনের সম্পর্কটা কি সম্পর্ক নয়? অবশ্যই সম্পর্ক। তোর পূর্ণ মাউসার সঙ্গে আমার তো মনেরই সম্পর্ক। মনের সম্পর্ক তো আসল সম্পর্ক। শরীর মানুষের সঙ্গে বেইমানি করে, কিন্তু মন কখনো করে না। কি জানি মাউসি, আমি তো বিয়ে করিনি, অতএব আমি বুঝি না। তবে এইটুকু বুঝি যে তোমরা পাশাপাশি বাড়িতে থাকো, এটা ওটা নেধে মাউসাকে রোজই পাঠাও, তার অসুখ হলে তার শুশ্রূষা করো। মাউসাও করে তোমার জন্য অনেক কিছুই, তবু একসঙ্গে থাকতে কি এমন অসুবিধে? লোক ভয়ই বড়, না তোমাদের নিজেদের জীবন? তুই বুঝবি না ওসব। যে মানুষেরা আমাদের ছেড়ে চলে গেছে, তোর মাসি এবং আমার স্বামী, তারা চলে গিয়েও আমাদের দুজনের মনের মধ্যে এক বিশেষ জায়গা করে গেছে, যে জায়গাটুকু শুধু তাদেরই। প্রথম যৌবনে প্রৌঢ়ত্বে যাদের শারীরিকভাবে পেয়েছি, যাদের সন্তান পেটে ধরেছি বা কারোকে সন্তান দিয়েছি, তাদের জায়গাতে অন্য কারোকে এনে বসানো যায় না। বসানো হয়তো উচিতও নয়। এ সংসারে প্রত্যেকটা সম্পর্কই আলাদা আলাদা, তাদের আলাদা করে রাখতে পারলেই মাধুর্য বাড়ে। বসানো যায় কিনা তা জানি না, তবে উচিত যে কেন নয় তা বুঝি না। তোমরা খুশি থেকো, তোমাদের দেখাশোনা করার কেউ থাকুক, তা কি তাঁরা চাইবেন না? আমার তো তা মনে হয় না। ওটা তোমাদের দুজনেরই মনের ভুল। অর্জুন বলল, তোর মাউসার মনের কথা আমি জানি না, আমি আমার কথা জানি। অমন ভাবলেও আমার পাপ হবে। ছাড়ো তো ওসব ফালতু পাপ পুণ্যের কথা। মাউসার মেয়ে বা তোমার ছেলে যে তোমাদের দেখে না, এই দুর্গম পাহাড় জঙ্গলের মধ্যে অসহায় অশক্ত তোমাদের এমন করে ফেলে রেখেছে, তাতে তাদের পাপ হয় না? পাপের ভয় কি শুধু তোমাদেরই? মাউসি আবারও হাসল। বারান্দা সিঁড়ির মাঝামাঝি রাখা হ্যারিকেনটা থেকে আলোর চেয়ে ধোঁয়াই বেরোচ্ছে বেশি। কেরোসিনের গন্ধ বাইরের সুগন্ধকে গলা টিপে মারছে, তবু জ্বালাতে হয়ই। মাউসি স্বগতোক্তির মতো বলল, এখানে চিতিসাপের বড় উপদ্রব। কত মানুষে যে উঠোনে পা ঝুলিয়ে বসে থেকে চিতিসাপের কামড়ে শেষ হয়ে গেছে। চিতিসাপ তো দেখতে বড়ও হয় না, মেটে মেটে রঙের হয়।
অর্জুনদের কুচিলা ঘরের বাড়ির দাওয়ার মধ্যেই তো তম্প সাপে কামড়েছিল তোর পুণ্য মাউসার বউ ফুলমাসিকে। মাউসী বলল, তোদের কুচিলা ঘর তো আধা শহর জায়গা, সেই তুলনাতে আমাদের কুকুরামারটি তো জঙ্গলই বলতে গেলে। তাও বলবো, এখানে সাপ খোপ বাঘ ভাল্লুক অবশ্যই আছে অনেক, কিন্তু তোদের কুচিলাঘর বা ছকমানিনী বা সম্বলপুর শহরের মানুষ জানোয়ারের মতো এরা ইতর এবং খল নয়। আমাদের জন্তু জানোয়ার সাপখোপকে খারাপ বলে চেনা যায়, কিন্তু তোদের শহরের জানোয়ারদের তো চেনাই যায় না, সবাই মুখোশ পরে থাকে সেখানে। তা ঠিক, অর্জুন বলল, বলেই চুপ করে গেল। অর্জুন ফুলমাউসির মুখে একবার শুনেছিল সম্বলপুর শহরের এক ঠিকাদার বাবু সুমিত্রা মাউসির স্বামী লক্ষণ মিস্ত্রিকে ঠকিয়ে সর্বশান্ত করেছিল এবং মাত্র ৪৫ বছর বয়সে সেই শোকেই সন্ন্যাস রোগে মারা যায় লক্ষণ মাউসা। সেই ঠিকাদার নাকি সুমিত্রা মাউসিরও সর্বস্ব হরণ করেছিল। কিছুদিনের জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল সুমিত্রা মাউসি। তারপরে অবশ্য ভালো হয়ে গেছিল, তবে এখনও মাঝে মাঝে ভারসাম্য হারিয়ে ফেলে বছরে ২ বছরে একবার। পয়সাওয়ালা শহরেরা চিরদিনই জঙ্গল পাহাড়ের অসহায় এই গরিব গুরবদের উপরে অত্যাচার করে এসেছে, তাই তাদের সুমিত্রা মাউসিরা ভাল্লুকের চেয়েও বেশি ভয় পায়। অর্জুন বলল, আজ তাহলে নারান্দাকে ছুটি দিয়ে দাও মাউসি, আমি শুচ্ছি মাউসার কাছে। তারপর বলল, সে গেল কোথায় নারান্দা? কোথায় যাবে অন্ধকারে, বারবাড়িতে ঘরেই আছে, জড়িবুটি বানাচ্ছে বোধহয়। 10 গ্রামের মানুষে তো আর জানে না পুণ্যবদ্যির অসুখের কথা। সকাল হতে না হতেই সাইকেলের কেরিয়ারে ডুলিতে বা গরুর গাড়িতে করে দূর দূর গ্রাম থেকে রোগীরা এসে জমায়েত হবে। অবশ্য যেসব গ্রাম থেকে গত 4 দিন রোগীরা আসছে সেসব গ্রামে খবর হয়ে গেছে, সেসব গ্রাম থেকে কেউ আসবে না এখন। নারান্দা কি বদ্যি হয়ে গেছে নাকি? অর্জুন শুধুলো সুমিত্রা মাউসিকে। পুরো না হলেও কিছু কিছু তো শিখেছেই, তবে বদ্যি হলেই কি আর সকলে পুণ্যবদ্যি হতে পারবে? রোগী ঘরে চৌকাঠে এসে দাঁড়াতেই তার মুখের দিকে চেয়ে অথবা তার নাড়ি ধরেই বলে দিতে পারে পুণ্যবদ্যি যে রোগীর অসুখটা কি, সে বাঁচবে না মরবে, মরলে কতদিন বাদে মরবে। সত্যি পুণ্যমাউসার উচিত ছিল কটক ভুবনেশ্বর নইলে কমসে কম রাউরকেল্লা বা সম্বলপুরে গিয়ে বসা, তাহলে তার পসার আর দেখতে হতো না। আর মাউসা যদি ইংরেজিটা শিখতে পারত একটু, তাহলে তো আর কথাই ছিল না। ভালোই বলেছিস, বলল সুমিত্রা মাউসি। তারপর কাপড়ের বটুয়ার মধ্যে থেকে একটা পান দিয়ে চুন খয়ের সুপুরি আর বাড়িতে তৈরি গুন্ডি দিয়ে সেজে নিজের মুখে পুরে আরেকটা অর্জুনের দিকে এগিয়ে দিল। অর্জুন বলল, আমি পান খাই না মাউসি, খেলে কি আর এতক্ষণ তোমার বটুয়া দেখেও চেয়ে নিতাম না একটা? সে কি রে, পান খাস না তুই? তোর অন্য কোনো নেশা নেই? মাথা নাড়ল সে। অর্জুন বিড়ি খায়, পাওয়া যায় বটে হায়দ্রাবাদি চারমিনারের ছবি ছাপা হলুদ প্যাকেটে চারমিনার সিগারেট। এই পাহাড়ি জঙ্গলে বামরার ঋষি ঠাকুরের বিড়ি চূড়ান্ত চালিয়াতি, সিগারেট খায় না কেউই। মাউসি বলল, পুরুষ মানুষের দুটো একটা নেশা থাকা ভালো, নইলে তুই আমার ছেলের মতো বা পুণ্যদাদার জামাইয়ের মতো ভেড়া বনবি বউয়ের হাতে। পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ থাকলেই কি আর পুরুষ হয় রে? মহাদেব নেশাখোর ছিলেন, জানিস না? যে পুরুষের মধ্যে মহাদেব নেই তাকে আমি পুরুষ বলেই মানি না। তেমন মাগভেদিয়া পুরুষদের মুখে থুতু দিই আমি। এমন সময় অস্ফুট কোনো আওয়াজ ভেসে এলো ঘরের মধ্যে থেকে, আর সঙ্গে সঙ্গে বুকের মধ্যে কাঁপন তুলে পিছনের জঙ্গল থেকে দুর্গম 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 করে পাহাড় ঝাঁকানো আওয়াজ তুলে ডেকে উঠল কাল পেঁচা। চমকে উঠল অর্জুন মহান্তি। মাউসার ঘরে যাওয়ার জন্য উঠতে উঠতে বলল, বড় পেঁচাটা। পেঁচার ডাক তো নয়, যেন বাঘেরই ডাক। জোড়াতে আছে ওরা একটা প্রাচীন সাহাজ গাছের উঁচু ডালে। একবারই ডিম পেড়েছিল একটি মস্ত অশ্বত্থ গাছের কোটরে। কটা বাচ্চা বেরিয়েছিল? একটাও না। কেন? দুজনে মিলে অনেকই তম্পসাপ খেয়েছিল ওই কাল পেঁচারা, তাই এক রাতে পেঁচা পেঁচানি যখন রোদে বেরিয়েছে হাতিগির্জা পাহাড়ের দিকে, তখন একটা মস্ত তম্পসাপ সেই কোটরে ঢুকে
সব কটা ডিম খেয়ে নিয়ে প্রতিশোধ নেয়। তম্পসাপেদের যে কুলপুরোহিত ছিচিরা না, তার অভিশাপে পেঁচানি বন্ধা হয়ে যায়। আর ডিম পাড়তে পারেনি সে, পারবেও না বাকি জীবন। ওরা কি করলো বদলা নিতে? করবে আবার কি, তম্পসাপের গোষ্ঠী নাশ করলো। অর্জুন ভাবছিল, এই বন্য প্রাণীদের জগতে অন্যায় ঘটলে কেউ পুলিশে গিয়ে অনর্থক ডায়েরি করে না, আইন নিজের হাতে তুলে নিয়ে যা করার তাই করে। আইন যদি আইনের বইতেই লেখা থাকে, তাহলে শহরের মানুষদেরও উচিত তা হাতে তুলে নিয়ে অন্যায়ের মোকাবিলা করা। মাউসির সঙ্গে ঘরে গিয়ে দেখল পুণ্য মাউসা পাশ ফিরে শুল। অর্জুন কাছে গিয়ে বাঁশের মাচার উপরে পাতলা তোষকের উপরে পাতা একটা হালকা খয়েরি রঙা কটকি চাদরের উপর শুয়ে থাকা মাউসার কপালে হাত দিয়ে দেখল জ্বর সামান্যই আছে এখন। মাউসা হয়তো ঠিকই বলেছিল, কাল সকালে ছেড়ে যাবে জ্বর। কপালে হাত দিতেই পুণ্য মাউসা চোখ মেলল, একটুক্ষণ কম্পমান প্রদীপের আলোতে চেয়ে থেকে বলল, আরে পিলা, তু কেব্বে আসিলু? সাঁঝবেলা। আসিলি কাই? মু তমুক ভালো পাই, সে পাই আসিলু। মাউসা একটু ক্ষীণ হাসি হাসল, তারপর বলল, কালি সকালেরে ফিরে যাবি, মোর দেহ ঠিক হয়ে যাবি কালি সকালের প্রথম বেলে। হৌ, সে মু বুঝিবি, ভালো হয়ে যাও তো আগরু। সুমিত্রা মাউসী বলল, মু সে খিচুড়িটা চঞ্চল নেই কি আসুচি, টিকে খাইনি অন্তু। মু খাইবিনি, আজ রাত্রিবেলে কিঞ্চি খাইবা হেবনি। কালি মোর দেহ ঠিক হয়ে যাবি, মু নিশ্চয় জানিছি কালি খাইবি। তারপর বলল, নারায়ণ কুয়ারে গল্লে? মাউসী বলল, সে তো জড়িবুটি নেই কি বসিছি, ই 5 দিন পাই সে মানে তো পুণ্যবদ্ধি হউছি। তাঙ্কু কেতে কাজ, চার পাখেরে পুঁথি পাকাই কি সে মানে কন করুচি সেই জানুছি, মু কেমিতি জানিবি। মাউসা হেসে উঠল, শব্দ হলো না কোনো। বলল, সে পিল্লাটা বড্ড হে বব, মুয়াও কেতে দিন রইবি, মোর টাইম হই গলা। সুমিত্রা মাউসী রাগ দেখিয়ে বলল, হ, তম্বে তো সবে জানিছি, তম্বে তমুকু পেশেন্ট হেলে ওটে কথা থিলা। মাউসাকে আবার ওষুধ দিয়ে জল খাইয়ে মাথার কাছে শাল কাঠের টুলে জল রেখে দিয়ে প্রদীপের পোলতেটাকে তুলে দিয়ে মাথায় একবার হাত রেখে সুমিত্রা মাউসী বলল, চল অর্জুন, খাইবি, নারায়ণকু ডাকি নেই কি আ। মাউসী লণ্ঠনটাকে তুলে নিয়ে আগে আগে লণ্ঠনের আলোতে পথ দেখিয়ে অর্জুনকে নারান্দার কাছে পৌঁছে দিয়ে তারপরে নিজের বাড়িতে যাওয়ার আগে বলল, মাউসাকে একা ফেলে না এসে এক এক করে যেন আসে ওরা। নারান্দার সেই ঘরে যেখানে বসে পুণ্য মাউসা রোগী দেখে লণ্ঠন ছিল। নারান্দা খুব সিরিয়াস প্রকৃতির মানুষ, ছিপছিপে, দুধ ফর্সা, রেড়া খোলে বাড়ি, অবিবাহিত। মুখ তুলে বলল, গলার স্বর পেয়েছিলাম, কিন্তু অনেক কাজ ছিল বলে যাইনি। তুমি গিয়ে খেয়ে এসো, তুমি এলে আমি যাব। সুমিত্রা দিদি যা করছে পুণ্যদাদার জন্য তা বলার নয়, আমি তো দেখতেই পারি না পুণ্যদাদাকে। নারান্দার কথা মতো অর্জুন চলে গেল লণ্ঠনটা তুলে নিয়ে। আরও একটা লণ্ঠন ছিল ঘরের অন্য কোণাতে। সাবুর খিচুড়িটা দারুণই রেঁধেছিল সুমিত্রা মাউসী। অর্জুন আর নারান্দার জন্য করকরে করে গরম গরম কাঁঠাল বিচি ভাজাও করল মাউসী। বড় ভালো খেলো অর্জুন। ছেলেবেলাতে জ্বর জারি হলেই সাবুর খিচুড়ি বা সুজির খিচুড়ি খেত ওরা। এখন সেসব পাট কুচিলা ঘরের মতো আধা শহরেও উঠে গেছে। তাই এই সব অরণ্য পর্বতের গভীরের ছোট্ট গ্রামে এলে ভারী ভালো লাগে। খেয়ে দিয়ে এসে লণ্ঠনটা নারান্দাকে দিল অর্জুন। সে মাউসার দাওয়ার শালকাঠের খুঁটিতে পা তুলে দিয়ে মাটির দেয়ালে হেলান দিয়ে বসেছিল বাইরের দিকে চেয়ে। এখন কৃষ্ণপক্ষ, নবমী দশমী হবে, চাঁদ এখনো ওঠেনি। নারান্দা একবার ঘরের ভিতরে ঢুকে দেখে এসে বলল, দাদা ঘুমোচ্ছে, তুমি ওখানেই বসো, তবে দাওয়া থেকে উঠোনে নেমো না যেন আলো না নিয়ে। ঠিক আছে, আমি আজ ঘরে শোবো মাউসার সঙ্গে, তুমি আরাম করে ও ঘরে শোও, ঘুমো নারান্দা ভালো করে। আরাম করে এখানেও শুই, তবে রোগীর জন্য সজাগ থাকতে তো হয়ই। প্রথম দুদিন খুবই কষ্ট পেয়েছে দাদা, শরীরটা ভালো যাচ্ছে না, খাটুনিও তো কম যাচ্ছে না। পাগলের মতো খাটছে দাদা গত 6 মাস হলো।
2-3 ঘন্টার বেশি ঘুমোই না রাতে দিনে। কেন, এখন কি রোগীর ভিড় খুব বেশি? না না, রোগী এখন কমই। রোগীর চিকিৎসাতে ব্যস্ত নয় দাদা। কর্কট রোগের কি একটা ওষুধ নিয়ে গবেষণা করছে সে। কর্কট রোগের ওষুধ বের করতে পারলে পৃথিবীর কত মানুষের উপকার হবে। তারপর বলল, তবে দাদা বলেন, মানুষ তো মরণশীলই, মানুষকে মরতেই হবে। কর্কট রোগের ওষুধ আবিষ্কার করা গেলে অন্য রোগে মরবে মানুষ, যে রোগের নাম জানে না এখনো কেউ, যে রোগের কোনো ওষুধ জানা নেই কারো। দাদা বলে, আধুনিক মানুষের সবচেয়ে বড় দোষ এই যে ঈশ্বরকে অস্বীকার করে সে। তাছাড়া এই ঈশ্বর সৃষ্ট পৃথিবীর এত রকম প্রাণীর মধ্যে নিজেকেই সে সবচেয়ে বেশি ভালোবাসে। জন্তু, জানোয়ার, গাছপালা, পাখি, প্রজাপতি সব কিছু থেকেই সে যে বড়, তার দাবি সর্বাগ্রগণ্য, সর্বদাই সর্বক্ষেত্রে তার একারই অধিকার পৃথিবীর সব ধনে, এমনই মনে করে সে। এবং এই জন্যই তার ধ্বংস অবশ্যম্ভাবী। আজ আর কাল তার অপরিণামদর্শীর ঔদ্ধত্যর জন্যে সে নিজে ধ্বংস হোক, কিন্তু পৃথিবীটাকেও ধ্বংস করে দেবে। ঘোর কলি যে এখন। অর্জুন বলল, এবারে তুমি যাও নারান্দা, মাউসি বসে আছে। হ্যাঁ, যাই। দেওয়ালে হেলান দিয়ে বসে রইল অর্জুন। হেলেঞ্চা আর রাঙা চিতার বেড়ার মাঝে মাঝে কাঁচা পথটাকে দেখা যাচ্ছে সাদা। এমনই অন্ধকার যে চোখের পাতা খুলতেও কষ্ট হয়। অন্ধকার চোখে পাখির ডানার মতো ঝাপট মারে। কোথায় যেন হাসনুহানা ফুটেছে, হয়তো মাউসির বাড়িতেই। আশ্চর্য, এত তাড়াতাড়ি! ফিসফিস করছে চৈতি হাওয়াটা চারধারে নানা ফুল পাতার গন্ধ বয়ে নিয়ে। জংলি আমের মুকুল আর কাঁঠালের মুচির গন্ধ এখনো ওড়েনি হাওয়ায়। উড়বে চৈত্র শেষ থেকে। কিছুদিন হলো মহুয়া ফুটতে শুরু করেছে, করঞ্জ এবং নানা নাম না জানা ফুল। আশ্চর্য, গাছগাছালির ফুলের গন্ধর কথাই শুধু সব মানুষ জানে। তাদের গায়ের বা কাণ্ডর যে গন্ধ, তাদের পাতার যে গন্ধ, তার খোঁজ রাখে খুব কম মানুষই। এই গন্ধের কথা অর্জুন মোহান্তিকে প্রথমে বলে এবং চিনিয়ে দেয় চোরা শিকারী, অশিক্ষিত ফাটা রহমান। স্কুল কলেজে না পড়েও যে কত কিছু জানা যায়, তেমন অনেক কিছুই জানা যায় জঙ্গলের অন্ধকার রাতের আকাশের দিকে চেয়ে। তথ্য নয়, যুক্তি নয়, তথ্য এবং প্রযুক্তিরও উল্টো পথেও যে হাঁটা যায়, প্রত্যেক মানুষেরই হাঁটা যে উচিত কখনো কখনো, তা তাদের জানা উচিত। অর্জুন ভাবছিল যে ছকমানিনী এবং কুচিলা ঘরের মতো জায়গাতেও প্রকৃতি এবং নির্জনতা মানুষের উপরে এমন প্রভাব ফেলে না। ফাটা রহমান মানুষটাকেও সে চিরদিনই, মানে যতদিন হলো তাকে জানে, ও একজন অশিক্ষিত গরিব চোরাশিকারী বলেই জেনে এসেছে। শিক্ষিত মানুষের সমাজের বিরুদ্ধে সে বিদ্রোহ করেছে। আইন সে মানে না, তাই আইন যারা মান্য করায় তাদের সঙ্গে তার জন্মবিরোধ। এত সব কথা কে তোমাকে শেখালো? অর্জুন বলেছিল। ফাটা রহমান মুখ নিচু করে হেসে বলেছিল, আমি ওসব থোড়াই বলি, আমার সাধ্য কতটুকু। এই বন জঙ্গলের মধ্যে পাহাড়ের খোলে যখন সেঁধিয়ে যাই, পাহাড়ি নদী নালায়, তখন আল্লাহ রসুল এসব বলিয়ে নেন আমার মুখ দিয়ে। আমি কে? এতক্ষণ সুজির খিচুড়ি খেতে লাগছে কেন নারান্দার, তা কে জানে। অর্জুন কামিনী দিদির কথা ভাবছিল, পূর্ণমাউসার আর ফুলমাসির মেয়ের কথা। তার পুলিশ অফিসার স্বামীর বহুতি রোজগার বাঁ হাতের। কামিনী দিদির জীবনে সুখের বন্যা বয়ে যায়। সেই বন্যাতে বুড়ো বিপত্নিক বাবার প্রতি সব মমত্ব কর্তব্য সহজে ভেসে গেছে। আশ্চর্য, এমন বাবার এমন মেয়ে কি করে হয় কে জানে। একটু পরে দেখা গেল নারায়ণ শতপথী লণ্ঠন হাতে মাউসির বাড়ির চ্যাগারের দরজাটা ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ তুলে পথ পেরিয়ে এগিয়ে আসতে লাগলো। জমাট বাঁধা অন্ধকারের মধ্যে লণ্ঠনের আলোতে তার দুধ ফর্সা ছিপছিপে শরীরটার পৃথুল এবং ঘোর কৃষ্ণবর্ণ ছায়াটা পাহারাদারের মতো তার পিছু পিছু আসতে লাগল। একজন মানুষের সঙ্গে তার ছায়ার কোনোই মিল নেই। আশ্চর্য, ভাবল অর্জুন। ঠিক সেই সময় মাউসার বাড়ির পিছন থেকে কাল পেঁচাটা আবার দুর্গম দুর্গম করে ডেকে উঠল। ভয় বুক কেঁপে উঠল অর্জুনের। আজ অবধি বাঘের ডাক অনেকবার শুনেছে নানা জঙ্গলে, কিন্তু বাঘের ডাক শুনেও কখনো এমন ভয় পায়নি অর্জুন মহাপাত্র। কত বড় হয় এই পেঁচাগুলো কে জানে।
সকালে বেরোতে বেরোতে প্রায় 8টা হয়ে গেল অর্জুনের। পূর্ণ মাউসা যেমন ভবিষ্যৎবাণী করেছিলেন তেমনি সত্যিই সুস্থ হয়ে উঠেছেন। ঘরের বাইরের দাওয়াতে এসে বসেছেন সকালের মিষ্টি রোদে। এই ঘন বনাবৃত পাহাড়ের উপরে চৈত্র সকালেও বেশ ঠান্ডা থাকে। মাঝে মাঝে কোকিল ডেকে উঠছে, জানিয়ে দিচ্ছে বসন্ত যে এসেছে শুধু তাই নয়, পুরোপুরি জাঁকিয়েই বসেছে। গত বছরের পনসের বিচি ভাজা দিয়ে মুড়ি খেলো মাউসা, 1 ফোঁটা সর্ষের তেল ফেলে, আর চা। সুমিত্রা মাউসি দিতে চায়নি, বলেছিল পেট যদি গণ্ডগোল করে। মাউসা বলেছিল, যার পেট তার নিজের চেয়ে তার পেটের কথা আর কি কেউ বেশি বোঝে, সে কুকুরই হোক কি মানুষ। ওরা সকলে হেসে উঠেছিল মাউসার কথাতে। অগত্যা গ্লাসে করে দুধ ছাড়া চা আর মুড়ির মধ্যে কাঁটাল বিচি ভাজা দিয়ে খেয়ে বেরিয়ে পড়েছে অর্জুন। দুধ ছাড়া, কারণ গরুটা বিয়োবে, এখানে গরুর দুধ পাওয়া যায় না। শত্রুঘ্নের বাড়ি থেকে চায়ের জন্য আনা তো দুধ, কিন্তু তার গাইটাকে বাঘে নিয়ে গেছে 2 মাস হলো। শত্রুঘ্নর গাই কেনার পয়সা নেই। সুমিত্রা মাউসি বলেছে গরুটা এর পরের বারে বিয়োলে তাকে বাছুর দেবে। যতদিন না বিয়োয় ততদিন অতএব দুধ ছাড়া চা। মাউসি অনেক করে দুপুরে খেয়ে যেতে বলেছিল। নতুন ফলেছে পনস গাছে গাছে, কোনো কোনো গাছে তখনও মুচি আছে, গন্ধ ওড়ে হাওয়াতে আমের বোলের গন্ধের সঙ্গে। পনস বিচি বেশ তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে বড় বড় আলুর টুকরো দিয়ে মাংসের মতো করে রাঁধবে মাউসি। বাঙালিরা নাকি পনসকে গাছপাটা বলে, মাংসের মতো স্বাদ বলে। কাঁঠালও বলে অবশ্য। কাঁচা কাঁঠালকে এঁচড় বলে আর পাকাকে কাঁঠাল। ইতিমধ্যে 1টা 2টো করে গরুর গাড়ি আসতে শুরু করেছে অশক্ত রোগীদের নিয়ে দূর দূরান্ত থেকে। কেউ কেউ সারা রাত ধরেও এসেছে হাতি ও বাঘের ভয় উপেক্ষা করে। এই খাড়া পাহাড়ি এবং আঁকাবাঁকা পথে গরুর গাড়ি চালানো কম কষ্ট নয়। রোগীর সঙ্গীরা গাড়ি থেকে নেমে পিছনে চাকা ঠেলে আর গাড়োয়ানও গাড়ি থেকে নেমে 2 বলদের মধ্যে হাঁটতে হাঁটতে তাদের চালনা করে। সে আর তখন গাড়োয়ান থাকে না, তারোয়ান হয়ে যায়। মানব ও গবাদি পশুর মধ্যে সঙ্গম প্রথাসিদ্ধ নয় এবং হয়তো অসম্ভব। তবু বলদের গোপনাঙ্গের উদ্দেশ্যে এমন এমন সব মন্তব্য রোগীর সঙ্গী এবং গাড়োয়ানদের দ্বারা সমস্বরে বর্ষিত হতে থাকে যে মরণাপন্ন রোগী অনেক সময় সেই বহুমুখ নিঃসৃত তুমুল হল্লাগুল্লার অভিঘাতেই নিশ্চুপে প্রাণ ত্যাগ করে। বলদের কখনো রুখে দাঁড়িয়ে গবাদি পশুদের অনুরণন তোলা ভাষাতে পাদ মেকং ন গচ্ছামি বলতে বলতে মৃতের প্রতি সম্মানার্থে ঠান্ডা ছায়াচ্ছন্ন পাথুরে জমিতে প্রস্রবণ ফুটিয়ে মূত্রত্যাগ করে। সাইকেলটা অর্জুন রেখে এসেছিল কুচিলাঘর থেকে নবাবপুরে আসতে পথে হাতিনালা পড়ে, তারই অন্য পাশে চা ফুলুরি গজার দোকানে বিচ্ছু দাসের দোকানে। এদিকে আসবার সময় হাতিনালাটা পেরোবার পরই খাড়া চড়াই শুরু হয়ে যায়। হাতিদেরও আনাগোনা সেখানে। কাঁচা পথের মধ্যে তাদের বাসি ও টাটকা পুলিশ পড়ে থাকে। টাটকা পুলিশে হাত ছুঁয়ে ফাটা রহমান বলে দিতে পারে কতক্ষণ আগে হাতি পেরিয়েছে সে জায়গাটা। কুকুরামাট্টি থেকে বেরিয়ে অর্জুন একবার ভাবল সাতমহুয়ার দিকে যায়, নয়তো কনক চাপার বনে। কিন্তু কি মনে হওয়ায় হাতি গির্জা পাহাড় শ্রেণীর দিকেই পা বাড়ালো যেন কোনো অদৃশ্য টানে। হাতিডিহ এই ছক থেকে বহু দূরে। ওড়িয়াতে পথের মোড়কে বলে ছক। হাতিনালাতে যেমন বিছু দাসের দোকান, এই কুচিলাঘরা সাতমহুয়ার ছকেও তেমন নলিনী পানের দোকান। একটা মস্ত কয়েত বেলের গাছের নিচে। শুধু পানই নয়, বিড়ি, সিগারেট, দোক্তা, গন্ডি, মেয়েদের চুল বাঁধার লাল নীল ফিতে, আলতা, নিরোধ এসবও থাকে তার দোকানে। লোকে বলে ওই নিরোধ যারা কেনে তার কাছ থেকে তারা নলিনীর উপরেই তা ব্যবহার করে। হাতিনালার নরম বালির উপরে অথবা নদীর পাড়ে ঝোপঝাড়ের আড়ালে নরম মুথা ঘাসের বিছানার উপরেই। নলিনী নাকি দাড়িয়ানি। ওড়িয়াতে বেশ্যাকে দাড়িয়ানি বলে। সায়া ব্লাউজহীন গেরুয়া, লাল বা নীল শাড়ি জড়ানো তার নরম শরীরটির দিকে আর কাজল দেয়া ভ্রমর কালো পবিত্র চোখ দুটির দিকে চেয়ে অর্জুনের বিশ্বাস করতেই কষ্ট হয় যে এই মেয়ে অমন খারাপ হতে পারে। নলিনী যে খারাপ এ কথা যারা বলে তাদেরই খুব খারাপ মনে হয় অর্জুনের। ও ভাবে পৃথিবীতে খারাপ তো কত কিছুই আছে, সেসব না জানাই ভালো। এমন মনে করাই ভালো যে
পৃথিবীর কোনো পুরুষ ও নারী খারাপ নয়, তাতে নিজের মন পবিত্র থাকে, আলোড়নহীন থাকে, কষ্ট হয় না বুকের মধ্যে। ফাটা রহমান একদিন অর্জুনকে নলিনীকে নিয়ে একটা গান শুনিয়েছিল, অসভ্য গান। কদবেলের গাছতলাতে সে দোকান, নবীনা বেশ্যা সেখানে বসে পান বিক্রি করছে, দেখো পানে যেন চুন না লাগে। আমার বাড়ি তো কদবেল তলাতেই, বেলা পড়ে গেলে তখনই পয়সা নেব, আমাকে নিরাশ করো না প্রিয়, এসো এসো। কোনো প্রয়োজন ছিল না অর্জুনের, তবু কুকুরামাট্টি থেকে বেরিয়ে কনক চাপার বন বেশ কিছুটা বাঁদিকে রেখে 7 মহুয়া পেরিয়ে মেঘ মেঘ হাতিগির্জা পাহাড় শ্রেণীর মধ্যে হাতিডিহর দিকে কিছুটা যাবার জন্য মন উচাটন হলো। আর পাকদণ্ডী দোকানে 1 কাপ চা খেয়ে 2টো পান মুখে দিয়ে যাবে ভেবে এখানে এলো। এই নির্জন বনপথে কুলকুল করে বয়ে যাওয়া হাতিনালার পাশের নির্জনতর রাস্তাটার নলিনীর কাছেই তার পা দুটিটাকে কেন যে এমন করে টেনে আনলো কে জানে তা। নারী মাত্ররই শরীরে কত রহস্য, কিন্তু নারীর মনের রহস্যের খোঁজ যে একবার পেয়েছে, সে সারা জীবন বুঝি গোলক ধাঁধাই ঘুরে মরে। রানীবসার রাজকুমারী চারুমতী অর্জুনের মানসী। রাজকুমারীকে তার নিজের মালিকানাতে কোনোদিনও যে পাবে না অর্জুন তা জানে, এবং জানে বলেই কল্পনাতে কত না আদর সোহাগ ফিসফিস করে কথা কয় তার সঙ্গে। নরম হলুদ নলিনীকে ইচ্ছে করলেই সে পেতে পারে, কিন্তু অর্জুন যে কবি, শরীর টরীর বড় নোংরা ব্যাপার, ঝামেলার ব্যাপার। নলিনী 2টো লেরো বিস্কুট দিল, তার কানে রূপোর মাছির মতো একজোড়া কটকি দুল, 2 হাতে 2টো পেতলের বালা খাঁচ কাটা, নাকেও রূপোর মশার মতো একটি নথ। সবসময় তার মুখে একটা আলগা হাসি ঝুলে আছে। ইচ্ছে করে ওর ঠোঁটে ঠোঁট রেখে সেই হাসিটাকে পুরোপুরি শুষে নিয়ে চা দিয়ে খেয়ে নেয়। ঘন কালো তার চুল, হলুদ কপালের মাঝ বরাবর হলুদ সিথি। আজকে পরা ফিকে বেগুনি শাড়িটা পায়ের গোড়ালির গোছের উপরে একটু উঠে এসে থেমে গেছে। লাল পাটটা তার উজ্জ্বল হলুদ পায়ে যেন লক্ষণ রেখা এঁকে দিয়েছে। তা অতিক্রম করলেই কি এবং কত রকম বিপদ যে আসতে পারে তা কল্পনা করেই শিহরিত হয় অর্জুন। এই কল্পনাই খাবে একদিন অর্জুনকে, কল্পনাই সার ওর জীবনে। কল্পনার ঘরে ওর বাস, কল্পনার বিছানাতে ওর শয্যা, কল্পনাতেই ওর জীবন এবং মরণ। এই সব কারণেই ওই সাংঘাতিক বিপজ্জনক মানুষটাকে ও এত ভয় পায় এবং আবার ভালোবাসে, ওই ফাটা রহমানকে। নলিনীকে শুধল অর্জুন, দিনে কত হয়? চমকে উঠে গায়ে ফুটফুট মৃগর মতো চোখ নাচিয়ে একটু বিষণ্ণ ও অপমানিত হয়ে পরক্ষণেই সামলে নিয়ে মুখ ঘুরিয়ে তার 2 চোখ অর্জুনের চোখে ফেলে উল্টে জিজ্ঞেস করে নলিনী, কিসে? চা পান বিক্রি করে। রুগী যেদিন বেশি থাকে প্রায় 10 টাকাও হয়, না থাকলে 50 নয়াও নয়। তাতে চলে? যাদের উপায় নেই তাদের চালাতেই হয়। তারপর আগুনের মধ্যে 1 টুকরো জ্বাল্য কাঠ ঠেলে দিয়ে বলল, আমার জন্য চিন্তা করি না, কত রাতে না খেয়ে থাকি, কিন্তু বুড়ি অশক্ত মাটা যে কষ্ট সইতে পারে না। বাবা যতদিন ছিল ততদিন আরামেই ছিল। তুমি রোজ ছকমানিনী থেকে এত দূরে আসো এই গভীর বনের মধ্যে, এমন নির্জনে, ভয় করে না? নলিনী হাসল। ডান দিক থেকে বুকের উপরে লালচে রঙা চুলের গোছ নেমে এসে 2 হাঁটুর মধ্যে দিয়ে প্রায় মাটিতে ঠেকেছে। ভারী সুন্দরী নলিনী, শুধু শারীরিক সৌন্দর্য কারো কেউ সুন্দর করতে পারে না। বুদ্ধি আর আত্মমর্যাদার প্রসাধন না থাকলে কারোকেই, তা সে স্ত্রী বা পুরুষ যেই হোক, সুন্দরী বলা চলে না। নলিনী বলল, ভয় জনারণ্যে যতটা, নির্জনে ততটা নয়। তাই? অবাক হয়ে বলল অর্জুন। তারপর বলল, সকাল থেকে কজন খরিদ্দার এসেছিল? 6টা গরুর গাড়ি পার হয়েছিল হাতিনালা পুণ্যবদ্যির কুকুরামাট্টির পথে। তারা এলো 10 শিমুল আর পদ্মতলা থেকে, ভোর রাতে বেরিয়েছিল, তাই চা খেলো। তারপর বলল, আরও এসেছিল একজন। একা? অর্জুন বলল বোকার মতো। একজনা তো একাই হয়, বলেই ফিক করে হেসে উঠল নলিনী। সে কে? ফাটা রহমান খুচিলাঘর থেকে এলো। সে অঞ্চলে থাকলে প্রতি শুক্রবারে ফজিরের নামাজ পড়ে সাইকেলে চড়ে বন্দুক কাঁধে করে ভোরে ভোরে চলে আসে।
কোনো কোনো দিন ওর সাইকেলের রডে আমাকে বসিয়ে নিয়েও আসে। তাই লোকে কিছু বলে না? না। কেন? ওর বন্দুকের আর স্বভাবের জন্য? তোমারও কি ইচ্ছে করতো না তোমার বুকের মধ্যে ঘন হয়ে বসে থাকা আমাকে এবড়ো খেবড়ো পথ বেয়ে সাইকেল চালিয়ে নিয়ে আসতে? হয়তো আমারও করতো, কিন্তু আমি বা তুমি তো ফাটা নই। ওই বেপরোয়ার স্বভাব আর ওর বন্দুকের জন্য কেউই ওকে ঘাঁটায় না। আর তোমার? আমার শরীর মনে কোনো ভয়ই আর বেঁচে নেই। ভয়কে ভয় করব কি? ভয়ই আমাকে ভয় করে। তারপর কাঁচের গ্লাসে চা ঢালতে ঢালতে নলিনী বলল, আর আমার তোমার মতো অন্য 10টা মানুষ চাওয়া থেকে পাওয়ার পথ পেরোতেই জীবন পার করে দিই। চাওয়াকে আর পাওয়াতে পৌঁছানো হয় না। ফাটার লোক ভয় তো নেই, অন্য কোনো ভয়ই নেই। ও সাচ্চা মরদ একটা। অর্জুনের যেন মনে হলো শেষ বাক্যটার মধ্যে একটা স্তুতির গন্ধ পেল, যে গন্ধকে এই বসন্ত বনের সকালে গায়ের আশ্চর্য সুন্দর গন্ধের মধ্যেও আলাদা করে চেনা গেল। ফাটাকে শুধু জুম্মা বাড়ি ফজিরের নামাজ পড়ে? তা কেন, 5 ওয়াক্তই পড়ে, তবে মগরিবের নামাজ পর্যন্ত। এই হাতি গির্জা জঙ্গল পাহাড়ের মধ্যেই পড়ে। রাতে নবাবপুরে গিয়ে ঈশার নামাজ যখন পড়ে তখন খোদার অস্তিত্ব যেন বেশি করে উপলব্ধি করে। হবে, যে কারণে আমাদের সাধুসন্তরাও পর্বতের অরণ্যে গিয়ে ডেরা বাঁধেন। তারপর চা খেতে খেতে বলল, কতক্ষণ গেছে এখান থেকে ফাটা রহমান? এই 0.5 ঘন্টাটাক হবে। সামনের যে মস্ত বড় ঝাঁকড়া ঘোড়া নিমের গাছটা দেখছ, তারই বাঁদিক দিয়ে একটা পাকদণ্ডী পথ উঠে গেছে হাতিডিহর দিকে। সেই পথেই গেছে। আজ থেকে কদিন নাকি হাতির মায়েরা বাচ্চা দেবে হাতিডিহতে। এ কদিন ভগবানেরও প্রবেশ নিষেধ ও অঞ্চলে। যে কোনো মানুষ জঙ্গলে গেলে তার মৃত্যু অনিবার্য। তবে ফাটা গেল কেন? সে কি মানুষ নাকি? ফাটা দাদা ভূত, তাই গেল। তারপরই বলল, কেন, তুমিও যাবে নাকি পিছন পিছন? ভাবছি। ভাবা ভালো, তবে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অর্জুন চমকে উঠল। মনে হলো বাক্যটার মধ্যে একটু শ্লেষ ছিল। অর্জুন বলল, তুমি কতদূর লেখাপড়া করেছ নলিনী? আমি 8ম ফেল। ফেল করতাম না, বাবার অসুখের জন্য লেখাপড়াই করতে পারিনি। তারপর বাবা গত হওয়ার পরে তো পড়াশোনার পাঠই চুকিয়ে দিতে হলো। তাই তোমার সঙ্গে কথা বললে মনে হয় তুমি উচ্চশিক্ষিত। শিক্ষা যা পেয়েছি তা তো রামায়ণ মহাভারত আর নানা পুঁথি থেকে, ঠাকুমার মায়ের মুখে শুনে। সেটাই তো আসল শিক্ষা। স্কুল কলেজে তো মানুষ টাকা রোজগার করার শিক্ষাই নিতে যায়। মনুষ্যত্বের শিক্ষা তো রামায়ণ মহাভারতই দিয়ে এসেছে আমাদের যুগে যুগে। অর্জুন চুপ করে রইল। এমন সময় যে পথটি পদ্মতলা থেকে এসেছে সোজা কুচিলা ঘরের দিকে, সেই পথে বলদের সঙ্গে কথোপকথনের আওয়াজ শোনা গেল। পরক্ষণেই বাঁকের মুখে দেখা গেল একটা ছইওয়ালা গরুর গাড়ি। অর্জুন বলল, যাই আমি, পয়সা রাখো। পয়সা দিতে দিতে অর্জুনের মনে পড়ে গেল ফাটা রহমানের কবিতা, কৈথকুলে ম বাসা, বেল্লবুড়ি গল্লে নেবু পয়সা, না ভাঙ্গ মোর আশা স্বজনিল। বলদের গাড়িটা এগিয়ে এলো। অর্জুন উঠল। উঠে দাঁড়িয়ে কি একটু ভেবে হাতিডিহর পথেই পা বাড়ালো। বাড়িয়েই লক্ষ্য করল নলিনীর মুখে এক দুর্গেয় হাসি মাখামাখি হয়ে গেল। স্থলপদ্মর উপরে ভোরের রোদ পড়লে যেমন দেখায়, তেমন দেখাতে লাগলো মুখখানি। বুকের গভীর থেকে একটি মস্ত দীর্ঘশ্বাস উঠল অর্জুনের। কিসে তার সুখ আর কিসে দুঃখ তাই বুঝে উঠতে পারল না এতদিনেও। অর্জুনও কি কাজকর্ম সব ছেড়ে দিয়ে ফাটা রহমানের মতো চোরা শিকারী হয়ে বনে পাহাড়ে ঘুরে বেড়াবে নাকি বাকি জীবন? বন পাহাড়ের মধ্যে কি এমন রহস্য আছে যা গরিব সামান্যজন ফাটাকে এমন অসামান্যতা ধার দিতে পারে? তাই খুঁজতেই বেরোয় কিও। যে প্রাচীন ঘোড়া নিমের গাছটার কথা বলছিল নলিনী, সেটা যে কত প্রাচীন তা তার নিচে গিয়ে পৌঁছনোর পরই বুঝতে পারল অর্জুন। স্কুলের নিচু ক্লাসে গাছ নিয়ে প্রবন্ধ লিখতে হতো ওদের। লিখত বটে, তবে সেসবই শোনা কথা, পড়া কথা, নিজের অভিজ্ঞতার কথা নয়। নিজস্ব অভিজ্ঞতার হয়তো কোনো বিকল্পই হয় না। যত দিন যাচ্ছে মনে হচ্ছে পূর্ণমাউসা সুমিত্রা মাউসী, পূর্ণমাউসার সরকারি নারায়ণ সৎপতি,
চোরা শিকারী ফাটা রহমান, এমনকি পেলব, নোয়াদারিয়ানি নলিনী পর্যন্ত নিজের নিজের অভিজ্ঞতা দিয়ে যা শিখেছে তা অর্জুন পুঁথি পড়ে বা অন্যের মুখে শুনে কখনো শিখতে পারবে না। তার নিজের অভিজ্ঞতা কি একেবারেই নেই? আছে বই কি, তবে তা অন্যরকম। এই যা, প্রত্যেক মানুষের অভিজ্ঞতাই আলাদা আলাদা। জীবনের পথে এগোতে এগোতে সে যদি সচেতনভাবে চোখ কান খোলা রেখে এগোয়, তবে তার নিজস্ব অভিজ্ঞতার ভাণ্ডার ধীরে ধীরে ভরে উঠতে থাকে। দুঃখের বিষয় এই, অর্জুনের মতো অনেকেই গন্তব্যকে শেষ কথা বলে জানে। যে পথ গন্তব্যে পৌঁছল তাকেই তাচ্ছিল্য করে, অথচ প্রত্যেকের জীবনেই পথের ভূমিকাটা গন্তব্যে পৌঁছানোর চেয়ে অনেকই বড়। ঘোড়া নিমের গাছের ছায়ায় ছায়ায় তার বিশাল কাণ্ডর প্রায় পা ধুইয়ে দিয়ে খাড়া পাহাড় থেকে একটা জল ধারা তীর তীর করে নেমে এসেছে, তারপর গিয়ে পড়েছে হাতি নালাতেই। পাথরে পাথরে পা রেখে নালাটাকে পেরিয়ে অর্জুন ধীরে ধীরে পাকদণ্ডিতে উঠতে লাগল। পাকদণ্ডিটা প্রায় ৪৫ ডিগ্রি খাড়া। ভালুক বা বাঘ বা সম্বর বা ফাটা রহমানের পক্ষেই সম্ভব এমন খাড়া চড়াইতে অনায়াসে ওঠা। আস্তে আস্তে মাথা ঝুঁকিয়ে উঠছিল অর্জুন। চড়াইয়ে ওঠার সময় মাথা ঝুঁকিয়ে উঠতে হয়, আর উতরাইয়ে নামার সময় বুক চিতিয়ে। এসব সে ফাটা রহমানের কাছেই শিখেছে। পাহাড়েরই পাশটাতে রোদ আসে না, সূর্য পশ্চিমে হেললে শেষ বিকালে রোদ আসবে এখানে। তাই বাসন্তী সকালেও শীত শীত লাগছে ওর, তবে ভালোও লাগছে খুব। কাঠবিড়ালি ডাকছে, পাহাড়ি ফিঙে, বরকি ধনেশ, একজোড়া লাল পাখি খুব জোরে উড়ে চলে গেল। পাথুরে পায়রা ঘন বেগনে রঙা ভুকুম ভুকুম করে শবতোক্তি করছে। রাজঘুঘু ঘুরুর ঘুরুর করে নিরুত্তাপ উত্তেজনাহীন ডাক ডেকে চলেছে অবিরত। বনে বাঘই ডাকুক আর বন্দুকের আওয়াজই হোক, রাজঘুঘুদের কোনো তাপ উত্তাপ নেই, তারা একই রকমভাবে ডাকে। ফাটা রহমান অর্জুনকে প্রায়ই বলে, ঘুঘুর মাংস নিয়মিত খা, তোর মধ্যে সব অযথা উত্তেজনা কমে যাবে। কারোর উত্তেজনাই আবার অযথা কখনো হয় নাকি? অর্জুন তো জানে না, ফাটার কথার রকমই অমন। আরও কিছু দূর উঠে বাসন্তী বনের নির্মল কলুষীন পরিবেশে সুন্দর মিশ্র বনগন্ধের মধ্যেও যখন একেবারে হাঁপিয়ে গেল অর্জুন, তখন পাকদণ্ডী পথের পাশের একটি বড় কালো পাথরে বসল সে দম নিতে। পাথরটা একা নয়, অনেকগুলো পাথর বসানো সেখানে স্তূপের মতো। কে যেন জড়ো করে রেখেছে একটা মস্ত কুচিলা গাছের পায়ের নিচে। নিচের ওই ঘোড়া নিমেরই মতো সুপ্রাচীন কুচিলা গাছটা। এখন গাছে ফল নেই, শীতে ফল আসবে, আর তখন বরকি ধনেশের মেলা বসবে ওই গাছে। হ্যাক্কো 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 করে সরগরম করে রাখবে সারা এলাকা। ধনেশ পাখিগুলো বড় হল্লাগুল্লা করে। গাছে শীতকালে ফল এলে তারাই কুচিলা গাছের ইজারা নিয়ে বসে থাকে বলে বরকি ধনেশের আরেক নাম কুচিলা খাই। কুচিলা গাছের সবুজ খসখসে পাতার মধ্যে সাদা ছোপ ছোপ থাকে, সে কারণে বরকি ধনেশ যদি নিঃশব্দে কখনো কুচিলা গাছে বসে থাকে, তবে তাদের বুকের সাদা আর কুচিলার পাতার বুকের সাদাতে একাকার হয়ে যায়। তখন পাখি বলে তাদের চেনাই যায় না। তবে সাধারণত ধনেশরা মস্ত মস্ত কুচিলার উপরের দিকের ডালেই বসে থাকতে ভালোবাসে। এত কথা অর্জুন বনবাসী না হলেও জানে, কারণ পূর্ণমাউসার সাঁকড়ে দিক করে তার সঙ্গে সঙ্গে নানান রকম জংলি পাতা পুতা ও শিকড় বাকড়ের খোঁজে বনে তো কম যায়নি। কটকের র্যাভেন্স কলেজে আর কতটুকু শেখাতে পারে ছাত্রদের? এই বনের মতো বিশ্ববিদ্যালয় আর যে নেই, তা পূর্ণমাউসা আর ফাটা রহমানের সঙ্গে বনে বনে ঘুরেই জেনেছে অর্জুন। কত কিছুই যে জানার আছে এখানে, কত কিছু যে ভাবারও আছে। বনে না আসলে মানুষের চিন্তা শক্তি নষ্ট হয়ে যায়। কুচিলা গাছের ছাল বাকল আর ফল দিয়ে নানা ওষুধ তৈরি হয় বলে কুচিলা গাছ সম্বন্ধে এত কিছু জানেও। বড় পাথরটার ওপর বসে রইল কিছুক্ষণ অর্জুন। বড় বড় প্রশ্বাস নিল কয়েকবার। বুকে নতুন বল পেল। বসে আরও উপরে চেয়ে দেখল, পাতা ঝরে যাওয়া একটা মস্ত আমলকি গাছের মগডালে উঠে বসে আছে ফাটা রহমান। তাকিয়ে আছে পশ্চিমের ঘন উপত্যকা এবং গভীর জঙ্গলাকীর্ণ গিরিখাতের দিকে। কি যেন খোঁজার চেষ্টা করছে। তার চোখ দুটিকে দূরবীনের মতো তীক্ষ্ণ দৃষ্টি করে নিচের উপত্যকা ও গিরিখাতকে সে ফালাফালা করে জরিপ করছে। কি খুঁজছে কে জানে।
তার বন্দুকটা উড়ুর ওপর শোয়ানো আছে, ডান দিকে কুঁদো, বাঁ দিকে নল। ফাটার দিকে চেয়ে অর্জুনের মনে হলো ও যেন কোনো প্রাগৈতিহাসিক মানুষকেই দেখছে। ফাটার শরীরে খাকি প্যান্ট আর খাকি জামার বদলে যদি পশুচর্ম থাকত, আর বন্দুকের বদলে পাথরে তৈরি হাতিয়ার, নবাবপুরের ওবাই হাজাম যদি কোনোদিন ওর চুলদাড়ি না কাটত, তাহলে তার সঙ্গে প্রাগৈতিহাসিক মানুষের কোনোই তফাৎ থাকত না। ওই ওবাই হাজাম এক অদ্ভুত মানুষ। ওবাই নাকি একটি আরবি শব্দ, মানে খোলা মাঠ। কোনো মানুষের নাম খোলা মাঠ কেন যে হলো, এ নিয়ে অনেক ভেবেছে অর্জুন, কোনো কুলকিনারা পায়নি। ওবাই বলে, নানি দিয়েছে নাম কি ফেলে দেব? আশ্চর্য, এই পৃথিবীতে কত বিচিত্র নামের কত বিচিত্র মানুষই না বাস করে। এক একটি মানুষ এক একটি মোটা বই, অনেক খণ্ডর বই। যারা পড়তে জানে তারাই তা জানে। এই মানুষ পড়তে গিয়েই অন্য পড়াগুলো বিশেষ হলো না অর্জুনের। তাতে খেদ নেই কোনো। এক সময় ফাটা রহমানের দূরবীন চোখ ধীরে ধীরে বৃত্তাকারে ঘুরতে ঘুরতে এসে অর্জুনের কাছে পৌঁছল। দুজনেই দেখল দুজনকে, কিন্তু কেউই কোনো কথা বলল না। তেমন প্রয়োজন ছাড়া বনের জানোয়ারদেরই মতো বনের মানুষেও কথা বলে না। শহরের মানুষদের মতো বাচাল নয় তারা। ফাটা শুধু ডান হাতের ঝটিতি একটি ইঙ্গিতে অর্জুনকে বলল, কি ব্যাপার? সে হঠাৎ কোত্থেকে এসে হাজির হলো। তারপর হাতের আরেক ইঙ্গিতে তাকে সেই আমলকি গাছের দিকে উঠে আসতে বলল। ততক্ষণে বিশ্রাম সম্পূর্ণ হয়েছে অর্জুনের। সে শিলাসন ছেড়ে ধীরে ধীরে উঠে আবার পাকদণ্ডি চড়তে লাগলো, এগোতে লাগলো আমলকি গাছটার দিকে। আজ এ পর্যন্তই। উপন্যাসের 7ম পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।